দক্ষ যজ্ঞে সতীর আত্মাহুতির পরে মহাদেব ক্রোধে ফেটে পড়লেন আর সতীর দেহকে কাঁধে তুলে তাণ্ডব নৃত্য শুরু করলেন। সেই তাণ্ডবের চোটে মহাপ্রলয় শুরু হলো এবং সেই তাণ্ডব থামাতে নারায়ণ সুদর্শন চক্র দিয়ে সতীর দেহকে 51 খণ্ডে বিভক্ত করলেন। সেই 51 খণ্ডের একটি খণ্ড এসে পড়ল এই বীরভূমের মাটিতে, যা হলো রত্নাবলী শক্তিপীঠ, যেখানে ভৈরব রয়েছে ঘণ্টেশ্বর মহাদেব নামে। মা এখানে কালী রূপে বিরাজিতা। আমরা কোথায় যাচ্ছি, হ্যাঁ, তার পুরো ডিটেলস দাদা বলবে। আজকে যে জায়গাটার উদ্দেশ্যে আমরা বাড়ি থেকে বেরিয়েছি, সেই জায়গাটা আমাদের কলকাতা শহর থেকে একটু অফবিট জায়গা, খানাকুলের মধ্যে পড়ছে। তো এটা একটা শক্তিপীঠ যা এতদিন মানে গুপ্ত হিসাবে ছিল, মানে জনসমক্ষে খুব একটা আসেনি। তো এখন কিছু বছর ধরে এটা জনসমক্ষে আসছে। তো জায়গাটার নাম হলো রত্নাবলী শক্তিপীঠ আর বাবা ঘণ্টেশ্বরের স্থান। তো আমরা আজকে সেই যাত্রার উদ্দেশ্যেই বাড়ি থেকে বেরিয়েছি। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব। তো এখানে নাকি মাকে শাখা সিঁদুর চাপানো হয় না। তো আমরা আরও গিয়ে ওখানে ভালোভাবে জানতে পারবো। ভারতের পশ্চিমবঙ্গে হুগলি জেলার রত্নাকর নদীর তীরে খানাকুল কৃষ্ণনগরে অবস্থিত। এটি স্থানীয়ভাবে আনন্দময়ী শক্তিপীঠ নামে পরিচিত। মন্দিরের কাছে নদীতটে শ্মশান। রত্নাবলী শক্তিপীঠে সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ তন্ত্র সাধনা করতেন। পীঠ নির্ণয় মতে এখানে দেবী কুমারী ও ভৈরব ঘণ্টেশ্বর বা শিব হিসাবে পুজো করা হয়। দেবীর থেকে কয়েক হাত দূরে ভৈরব। এখানে মহাদেবের মাহাত্ম্যই বেশি। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে রত্নাবলী শক্তিপীঠ মা সতীর 51টি শক্তিপীঠের মধ্যে একটি। ভগবান বিষ্ণু শিবকে তার স্ত্রী সতী হারানোর দুঃখ থেকে মুক্ত করতে মা সতীর দেহকে সুদর্শন চক্র ব্যবহার করে খণ্ডিত করেছিলেন। সতীর দেহ পতিত হওয়া জায়গায় মন্দির নির্মিত হয়েছিল। দেবীর দক্ষিণ স্কন্ধ বা ডান কাঁধ এখানে পতিত হয়েছিল। কাব্যমীমাংসায় এই পীঠের কথা বলা হয়েছে। মন্দিরের বাইরে রয়েছে মায়ের সহযোগিনী ডাকিনী ও যোগিনী। তাছাড়া মন্দিরের গাত্রে কোন অঙ্গটি কোথায় পতিত হয়েছে সেই ব্যাপারে বর্ণিত করা আছে। মায়ের মন্দিরটি খুবই সুশোভিতভাবে সাজানো এবং মহাদেবের একটি রুদ্ররূপও দেখা যায়। তাছাড়া একটি গাছের তলায় রয়েছে সীতা এবং হনুমানের স্ট্যাচু, যেটা দেখে অপূর্ব লাগে। তাছাড়া বাবা ঘণ্টেশ্বর যেখানে বিরাজ করছেন, সেই মন্দিরটি খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। এখান থেকে 20 কিলোমিটার আগে বাবা তারকেশ্বরে এই শ্রাবণ মাসে প্রচুর ভক্ত সমাগম হয়, কিন্তু বাবা ঘণ্টেশ্বরের মন্দিরে সেরকম ভক্ত সমাগম চোখে পড়ল না। এই মূর্তিটি যেটি আপনারা দর্শন করছেন সেটি হলো মা বিশালাক্ষীর মূর্তি। মা বিশালাক্ষী এই মন্দিরে প্রতিষ্ঠিত। এখানে তার নিত্য পূজা সেবা হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষ এখানে দণ্ডি মানসিক করেছেন, যারা মায়ের স্থানে বাবার স্থানে এসে নিজের দণ্ডি মানসিক পূরণ করছেন। বাবার মন্দিরটি ওপরে খুব সুন্দরভাবে চূড়াটা করা হয়েছে এবং মন্দিরটা তৈরি করা হয়েছে। সবার আগে বলে নেওয়া ভালো যে মন্দিরটি যে নির্মাণ হয়েছে তা এখানকার আঞ্চলিক এবং পূজা কমিটির দায়িত্বেতে। কোনো সংসদ কিংবা পশ্চিমবঙ্গ সরকার এখানে কোনো ধরনের সাহায্য কিন্তু করেনি এখনো পর্যন্ত। আমরা ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, ঠাকুরমশাই জানালেন আমাদের বিডিও স্যারকে বলে কিছু আর্থিক সহযোগিতা থাকলেও পুরোভাবে পশ্চিমবঙ্গ সরকার সহায়তা এখানে এখনো পর্যন্ত করেনি। একটি শক্তিপীঠ হিসেবে প্রচলিত জায়গার
আমার মনে হয় পশ্চিমবঙ্গ সরকার একটু আর্থিক অনুদান করলে জায়গাটি আরও উন্নত হিসাবে এবং মানুষের জনসমাগমে পরিপূর্ণ হবে। মন্দির সম্পর্কে অনেক ইতিহাসই আপনাদের সাথে শেয়ার করলাম। এবার বলি মন্দির খোলার সময়। মন্দির সকাল 7টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত খোলা থাকে। এই সময় আপনারা বাবার মাথায় জল অর্পণ করতে পারবেন। তারপরে মন্দির বন্ধ হয়ে যায়, আবার খোলে বিকেল 5টা থেকে রাত্রির 8টা পর্যন্ত। এই সময় বাবার মাথায় জল অর্পণ করা যায় না। এই সময় বাবাকে ভোগ অর্পণ এবং তারপর ওনাকে সায়ন দেওয়া হয় এবং সন্ধে 6টার সময় বাবার আরতি এবং মায়ের আরতি হয়ে থাকে। তাছাড়া এই দিনগুলো ছাড়া, দৈনিক দিনগুলো ছাড়া আরও কিছু দিন আছে যে দিনগুলো মন্দির সারাদিন খোলা থাকে, যেমন শিবরাত্রির দিন, গাজনের দিন, নীল পুজো, চড়ক পুজো ইত্যাদি দিনগুলোতে মন্দির সারাদিন খোলা থাকে। এইখানে যে কুণ্ডটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে পুণ্যার্থীরা স্নান করে বাবা এবং মাকে পুজো অর্পণ করে। এই কুণ্ডটি খুবই পূর্ণ কুণ্ড হিসেবে পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন কিছু পুণ্যার্থী এখনও এখানে স্নান করছে এবং তারপরে তারা মায়ের কাছে গিয়ে পুজো অর্পণ করবেন। এই মন্দিরের চাতালের মধ্যেই এই মন্দিরে মা ষষ্ঠীর একটি মন্দির রয়েছে। আপনারা এখন যে প্রতিমাটি দর্শন করছেন সেটি মা ষষ্ঠীর। তাছাড়াও রয়েছে গাজী পীরের দরবারও, যা অন্য ধর্মকেও আমাদের মন্দিরের মধ্যে স্থান দিয়েছে। এখন যে মূর্তিটি আপনারা দর্শন করছেন সেটি মহাকালের মূর্তি, যেটি রত্নাকর নদীতে বন্যা হওয়ার সময় এই মূর্তিটি ভেসে আসে এবং সাধকরা এখানে এটি প্রতিষ্ঠিত করে। হ্যাঁ বলুন। সতী মারা যাওয়ার পর দুঃখযোগ্য হয়, সেই সময় সতী দেহত্যাগ করে নারায়ণের চক্রে 51টা খণ্ড হয়ে বিভিন্ন স্থানে পড়ে। পরবর্তীকালে এই শিব সতী উমা হয়ে জন্মায়, শিব তাকে বিয়ে করে। তখন উমা জানতে চায় শিবের কাছে যে আপনি পৃথিবীর বুকে কোথায় আছেন। তার উত্তরে শিব বলেছিল যে এ কথা খুব গোপনীয়, তুমি শুনতে চাইছো বলে আমি বলছি, একমাত্র তুমি শুনতে চাইছো বলে বলছি। তখন উনি 100টা লাইন বলে গেলেন। বলে দেওয়ার পর এইখানে দেখা যাচ্ছে এই 2টো লাইন, শুধুমাত্র রায়পুর রাজেশ্বর ঘণ্টেশ্বর। শিব বলেছেন আমি এখানে রত্নাকর নদীতে আছি। গোটা ভারতবর্ষ জুড়েই উনি আছেন 100টা জায়গায়।
নাট মন্দিরের ওপরের এই দেওয়ালগুলিতে যে চিত্রগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই চিত্রগুলিতে মন্দিরের ইতিহাস সম্পর্কে বর্ণিত আছে। মন্দিরের চত্বরের মধ্যে শিব এবং কালী ছাড়াও বিভিন্ন দেবদেবীর অবস্থান লক্ষ্য করা যায়। তাছাড়াও বলা বাহুল্য, মন্দিরে বিভিন্ন দেবদেবীর সাথে নন্দী মহারাজেরও অবস্থান রয়েছে। এবার বলি মন্দিরে যাবেন কি করে। প্রথমত হাওড়া থেকে ট্রেন ধরে তারকেশ্বর নেবে যাওয়া যায়, কিংবা খানাকুল নেবেও এই মন্দিরে আসা যায়। অটো টোটোর মাধ্যমে অনেক ব্যক্তি এই মন্দিরে এসে থাকেন। তবে আমি বলবো সবথেকে শ্রেয় 2 চাকায় আপনাদের এই মন্দির দর্শন যে কোনো একটি রবিবারে হয়ে যেতে পারে। এর পাশেই এক জায়গায় হরিকীর্তন হচ্ছিল, তো সেই হরিকীর্তনেরই ভিডিও কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে এগোচ্ছি ধীরে ধীরে। মন্দিরটা ভালো, তোমরাও ঘুরে আসতে পারো, যে কোনো একদিন সানডে দেখে চলে আসতে পারো। মন্দিরটা মা কালী আছেন, মা বিশালাক্ষী আছেন, খুব ভালো লাগবে ঘুরে দেখতে, খুব ভালো লাগবে। খুবই ভালো লাগবে, আশা করছি তোমাদেরও ভিডিওটা খুবই ভালো লেগেছে। তো ওইটা অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট করে আমাদের জানাবে। আর এই যে মন্দিরগুলোতে আমরা আসছি, এটা অতটাও উন্নত না, ঠিক আছে? তো তোমরা যত আসবে কিন্তু এই জায়গাগুলো তত বেশি ডেভেলপ করবে। আর এইটা তো নর্মালি তোমার শক্তিপীঠ, হ্যাঁ, তো শক্তিপীঠ হিসাবে এটা খ্যাত। আর সমস্ত কিছু তোমরা তো তথ্য ঠাকুরমশাইদের মুখে শুনেই নিলে। এখানে সবথেকে ভালো লেগেছে এই মন্দিরটাতে ঠাকুরমশাইদের যেমনি ব্যবহার ভীষণ ভালো। আর সেকেন্ড হলো, যেই দোকান থেকে আমরা ডালা কিনেছি সেই প্রত্যেকটা দোকানের মানে ভদ্রলোকেদের খুবই ভালো ব্যবহার। আমরা 2 চাকায় ফেরার সময় অন্য রুট হয়ে ফিরছিলাম, তখন হাওড়া যাওয়ার সময় এই কাঠের ব্রিজটা পাই। তো তোমাদের দিদি তো বিশাল ভয় পেয়ে গেছিলো। আমার একটু বাইরে যাওয়ার অভ্যেস থাকলেও তোমার দিদির তো সেটা ছিল না। তো ও বিশাল ভয় পেয়ে গেছিলো, ওর জন্য ও পেছনে হনুমান চালিসা পাঠ করছিল, আর আমরা কাঠের ব্রিজটা ক্রস করছিলাম। শুধু একটা ব্রিজ নয়, আমাদের পরপর 3টে ব্রিজ ক্রস করতে হয়েছিল, আর প্রতিটা ব্রিজেতেই আমাদের কর গুনতে হয়। বন্ধুরা দেখো, প্রচণ্ড বৃষ্টির জন্য অনেকক্ষণ ক্যামেরা অন করতে পারিনি। আমিও রেনকোট পরে নিয়েছি, তোমার দিদিও রেনকোট পরে নিয়েছে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখনও। এই রেনকোট পরে আর ব্যাগ তো কোনো মতে ভিজেই গেছে ব্যাগটা। তো এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আর কি, কিন্তু বৃষ্টি এখনও পর্যন্ত ছাড়ছে না, হাইওয়েতেই আছি। আর 38 মিনিট গেলে হয়তো বিবেকানন্দ সেতু পড়বে, বালি ব্রিজ। তো চলো এবার ড্রাইভ শুরু করি।
তো বন্ধুরা, আমাদের যে ভিডিওটা তোমরা দেখলে এতক্ষণ ধরে, তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও। তোমরা দেখলে আমরা কত কষ্ট করে বৃষ্টির জলে ভিজে আধভেজা হয়ে তোমাদেরকে রত্নাবলী টেম্পল দর্শন করালাম। তোমরাও এতক্ষণ আমার ভিডিওটা দেখেছো, নিশ্চয়ই পুরো ভিডিওটা দেখেছো, তার জন্য এনজয় নিশ্চয়ই করেছো, কারণ অসংখ্য ধন্যবাদ তাও তোমাদের যে তুমি পুরো ভিডিওটা দেখেছো। আর যত পারবে এটা লাইক কমেন্ট শেয়ার করো যাতে এই ভিডিওটা ভাইরাল হয়। বুঝতেই তো পারছো একটা ট্রিপের পেছনে কিছু তো হয়তো অর্থ লাগেই, ঠিক আছে, সেই অর্থটাও জোগাড় করা অনেক টাফ ব্যাপার। তো যাতে আমাদের ভিডিওগুলো ভাইরাল হলে আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, যেখানে মানুষ পৌঁছাচ্ছে না সেই সব মন্দিরগুলোকেও তুলে ধরবো, কিংবা যেখানে মানুষ যাচ্ছে না সেই সব পয়েন্টগুলোকে তুলে ধরবো। তার জন্য খুব লাইক সাবস্ক্রাইব চাই। তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং প্রচুর লাইক শেয়ার করো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।